দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময়ে সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে তার প্রতিদিনই প্রায় রাজনৈতিক বক্তব্য রাখছেন। সরকার কিভাবে হটানো যায়, সরকার পতনের গণ অভ্যুত্থানের কথা তিনি বলেছেন। আরেকটা গণ অভ্যুত্থান ঘটানোর সময় চলে এসেছে এবং আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ সরকারের দাবি তারা তুলছেন। প্রতিনিয়ত তারা সভা করছেন নিজেদের দলের ভেতরে। এই বিষয়গুলো আছে। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি আজকে বক্তব্য রেখেছেন। তিনিও প্রতিদিনই রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছেন। তিনি বলেছেন যে 90 এবং 2021 এই দুটি বছরের পটভূমি সম্পূর্ণ আলাদা। গণ অভ্যুত্থানে সরকার পতন বিএনপির একটি দিবাস্বপ্ন, তিনি এটি উল্লেখ করেছেন। বিএনপির ঘরে বিচ্ছেদের সানাই, সেটিও তার সাম্প্রতিক বক্তব্য। আওয়ামী লীগ ও বিএনপির উপরে মানুষ অনেক বিরক্ত, এটি জাতীয় পার্টির বক্তব্য। এর বাইরেও অন্যান্য দলগুলো কথা বলছেন। 2023 সালের নির্বাচনকে কেন্দ্র করে আসলে রাজনৈতিক অঙ্গনে দলগুলো চেষ্টা করছে তাদের গোছাতে এবং আলাপ আলোচনা শুরু করছে। নির্বাচন কমিশন কেন্দ্রিক আলোচনাও আমরা শুনতে পাচ্ছি। কোভিড নিয়ে দীর্ঘ সময় ধরে আমরা সংকটের মধ্যে আছি, কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে এবং তারই সুযোগে এই রাজনৈতিক আলোচনাও আসছে ঘুরে ফিরে বিভিন্নভাবে। মানুষের কৌতূহল আছে যে সামনে যে নির্বাচন হবে সেটি কিভাবে হবে। বিএনপি অনুসারীরা ভাবছে যে তাদের দল কিভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায় করবে এবং সেটি তারা আদৌ পারবে কিনা সেটি নিয়ে আলোচনা আছে। নির্বাচন কমিশন কিভাবে পুনর্গঠন হবে সেটি নিয়ে বিএনপি কিছু ভাবছে কিনা, কিন্তু সরকার বলে দিয়েছে যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠিত হবে। কিন্তু নির্বাচন কমিশনই একটি ভালো নির্বাচনের একমাত্র সমাধান কিনা সেটিও একটি প্রশ্ন, নাকি রাজনৈতিক সমঝোতা একটি মুখ্য। এই বিষয়গুলো এখন আলোচনায় রয়েছে। আমরা আজকে রাজনৈতিক বিষয়ের উপরে প্রাধান্য দিব। চলমান রাজনীতি, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আগামী নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের মাহবুব তালুকদারের বিভিন্ন বক্তব্য নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, তিনি সাম্প্রতিক মন্তব্য করেছেন। আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে তিনি নিজেই একটি সমস্যা, সাংবিধানিক পদে থেকে তিনি রাজনৈতিক বক্তব্য রাখছেন। এর বাইরেও সময় পেলে আমরা বর্তমানে যে দ্রব্যমূল্য পরিস্থিতি জনজীবনে বেশ খানিকটা দুর্ভোগের সৃষ্টি করেছে, সুযোগ পেলে আলাপ করব। শুরুতে স্টুডিওতে 3 জন অতিথি আছেন, তাদের সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব আনিস আলমগীর, সিনিয়র জার্নালিস্ট, এবং সিনিয়র জার্নালিস্ট জনাব এম এ আজিজ, স্বাগত আপনাদের 3 জনকে। আজিজ ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে রাজনীতির আলোচনা বৈঠকখানা থেকে হয়েছে। মহাসচিব, সাধারণ সম্পাদক তারা বিবৃতির মাধ্যমে কথা বলেছেন, কিন্তু ওই অর্থে মাঠের রাজনীতি ছিল না। কোভিড নিয়েই মানুষ ব্যতিব্যস্ত ছিল, জীবন জীবিকার সংকট ছিল। তো এখন কি মনে হচ্ছে যে রাজনীতি একটু দলগুলোর মধ্যে এবং সামগ্রিকভাবে মানুষও যখন একটু স্বস্তির মধ্যে এসেছে, তখন রাজনৈতিক আলোচনাটা আস্তে আস্তে গেইনিং মোমেন্টাম? ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন, যেহেতু করোনাটা অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে, কারণ এটা তো 5-এর নিচে চলে গেছে। সুতরাং আমাদের প্রেডিকশন হচ্ছে 5-এর নিচে, মানে সেটা সংখ্যামুক্ত বলা যায়। তবে এটা বাড়বে না এটা বলা যায় না, যেমন আমেরিকা অনেক দেশে বাড়ছে। তবে আপাতত আমরা স্বস্তিতে আছি আমরা বলবো। এই জন্যই রাজনীতিটা একটু স্পেস কিন্তু নিয়েছে। তবে এটা ঠিক সামনে নির্বাচন, ইলেকশন কমিশন গঠন, এর কারণে রাজনীতিবিদরা আরো বেশি সোচ্চার হয়েছে। এখন এই রাজনীতিক ইলেকশন কমিশন গঠনকে নিয়ে এই মুহূর্তে রাজনীতির দলগুলোর মধ্যে যে পোলারাইজেশন এবং যেসব দাবি দেওয়া, এটা আমার কাছে মনে হয় সময়টা খুব সংক্ষিপ্ত। কারণ যে এজেন্ডাগুলি রাজনৈতিক দল সামনে নিয়ে এসছে, এটা অনেক আগের থেকেই শুরু করা উচিত ছিল। হয়তো কোভিডের কারণে আন্দোলন না করতে পারত, কিন্তু আলোচনাটা অনেক আগে শুরু হওয়া উচিত ছিল জোরে সোরে। এখন ধরেন নির্বাচন কমিশন গঠন, 54 জন বিশিষ্ট নাগরিক একটা বিবৃতি দিয়েছেন। সেখানে কিন্তু মূল 2টি পয়েন্ট, একটা হলো আইন করা, আর একটা হচ্ছে আপনার প্রশাসন সংস্কার। 2টো জিনিস তারা কিন্তু প্রধান হিসেবে নিয়ে এসছে। কারণ আমাদের দেশে যদি নির্বাচন কমিশন আইন করে নিরপেক্ষ ভাবেও করেন, কিন্তু নির্বাচন কিন্তু নিরপেক্ষ হওয়া কঠিন না। কারণ পুরা জিনিসটা ধরেন সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন
রাজনীতিবিদদের যে বর্তমান যে আপনার নর্মস সবগুলো কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সবগুলোকে কিন্তু সংস্কার দরকার। সুতরাং এখন ধরেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 50 বছর সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে আইন করে নির্বাচন কমিশন, আইন কিন্তু কোনো রাজনৈতিক দল করে নাই। কারণ করে নাই আমার ধারণা এই শুরুর থেকেই দেখতে পাই যে প্রত্যেকটা দল নির্বাচনে যাইতে চায় এবং সরকারে থাকতে চায় এবং নির্বাচন করার আগেই তারা জিতার পথটা সহজ করতে চায়। এই জন্য কেউই আইন করে নাই, কেউই করে নাই। তা এখন আইন তো বিধান আছে, করতে তো হবে। যেমন আইনমন্ত্রী কয়েকদিন আগে বললেন যে এখন সময় অল্প, তবে সার্চ কমিটি যে করা হয়েছিল এটা তো প্রজ্ঞাপন জারি, এটা আইনের সমান। তা আমার সেখানে ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে 111-এর সরকারের সময় হুদা কমিশন একটা খসড়া আইন কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়, সেই সরকার এই সরকার বর্তমান সরকারের কাছে জমা দেয়। 2010 সালে সেই খসড়াটা ফাইনাল করে এবং এটা মিডিয়ার হাতেও আছে। তো আইন যদি করতে চায় স্টেক হোল্ডারদের ডেকে বসে সেটাকে ভিত্তি ধরে প্রোগ্রাম জারি করে শুরু করে দিতে পারে। জনাব এম এ আজিজ, আমরা জনাব রাজিকুজ্জামান রতন, এই যে শুরু করছিলাম যে রাজনীতি কি এখন কি রাজনৈতিক আলোচনা বা রাজনীতিতে দলগুলোর ইনভলভমেন্ট বা এনগেজমেন্ট যেভাবে শুরু হয়েছে এটা কি সময়ের দাবি নাকি এখনো আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি? আপনি কি মনে করেন একজন রাজনীতিক? ধন্যবাদ। রাজনীতি তো সবসময়, সেটা আমাদের যুদ্ধে হোক অথবা শান্তিতে হোক অথবা সংক্রামক ব্যাধিতে হোক অথবা স্বস্তির সময় হোক, রাজনীতি সবসময় থাকবে। কিন্তু কোভিড এবং রাজনীতির সঙ্গে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল। রাজনীতিও যেমন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ব্যাপার, কোভিডটাও মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে তার সংক্রমণের শক্তিটা বাড়ায়। যে কারণে মানুষকে যেহেতু মানুষের কাছ থেকে আলাদা করে রেখেছিল কোভিড, সে কারণে রাজনৈতিক তৎপরতাটাও অনেকটা স্তীমিত ছিল, কারণ সমাবেশ করতে পারতেন না, একসঙ্গে যেতে পারতেন না। এমনকি আপনাদের এই টেলিভিশনেও ভার্চুয়াল প্রোগ্রাম করতে হয়েছে অনেক বেশি। এখন যেহেতু সংক্রমণটা নিয়ন্ত্রণে আছে, শঙ্কামুক্ত হয়েছে কিনা সেটা বলা যাবে না, কিন্তু নিয়ন্ত্রণে আছে, মানুষের চলাফেরাটা অনেকটা স্বাভাবিক হয়েছে। ফলে মানুষের সঙ্গে মানুষের মেলামেশার পরিধি যত বাড়ছে, রাজনৈতিক তৎপরতার গতিটাও তত বাড়ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর 2 বছর 1 মাস আছে যে আগামী নির্বাচনের, এবং 2022 সালের 15ই ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। ফলে দুটো জিনিস সামনে, 2 বছর পরে নির্বাচন এবং কয়েক মাস পর নির্বাচন কমিশনের মেয়াদ শেষ। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। যদিও একটা কথা শুনলে মানুষ একটু মুচকি হাসে, যখন কেউ বলে আমাদের নির্বাচন কমিশন স্বাধীন। আমরা অট্টহাসি আসতে পারি না, কিন্তু মুচকি হাসি সবার মুখেই থাকে, ক্ষমতাসীন দলের হাতে মুখেও থাকে, যে এটা যে কতখানি স্বাধীন। তাদের স্বাধীনভাবে পরাধীন হয়ে থাকে, এটা কখনো কখনো কেউ স্বেচ্ছায় হয়ে থাকেন, কখনো কখনো কেউ চাপে থাকেন। তো এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াটা নিয়ে আজিজ ভাই যেটা বলেছিলেন, আমাদের সংবিধানের 118-র 1 অনুচ্ছেদে বলা আছে যে একটা আইন হবে এবং রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। অতীতে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে সব ছিল, আমাদের আলাদা ভবন হয়েছে, আলাদা জেলায় জেলায় নির্বাচন কমিশনের অফিস হয়েছে, স্টাফ হয়েছে। আমরা বহু একদম সার্চ কমিটি, যেটা গোপালকে যেমন হাতি পাঠিয়ে খুঁজে বের করা হয়েছিল যে পরবর্তী শাসক কে হবে, এইরকম আমরা রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নিয়ে সার্চ করে, বহু ধরনের সার্চ করে আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন বানালাম। আমরা ব্যক্তিকে খুঁজে পেলাম, কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন নির্বাচন কমিশনার পেলাম না। যে কারণে নির্বাচন কমিশন যে সার্চ কমিটি খুঁজে বের করে, সেই কমিটির উপর খুব বেশি আবার আস্থা রাখতে পারে না। তখন 3টা প্রশ্ন সামনে আসে যে নির্বাচন কমিশন একাই কি একটা নির্বাচন সুষ্ঠু করতে পারেন? প্রশাসন যদি সহযোগিতা না করে? আচ্ছা, প্রশাসন সহযোগিতা কেন করবে? যদি সে রাজনীতি দ্বারা প্রভাবিত হয় অথবা রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর 3, যদি রাজনৈতিক পরিস্থিতিটা এমন থাকে যে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেন না, অথবা ভোট যেটা দিতে চান সেটা দেওয়ার আগেই ভোট দেওয়া হয়ে যায়, অথবা ভোট যেটা দেওয়া হবে সেটা গণনা করা হবে না, এরকম একটা অনাস্থার পরিবেশ যদি থাকে, তাহলে নির্বাচন কমিশন সংক্রান্ত অনাস্থা, ভোটের পরিবেশ সংক্রান্ত অনাস্থা এবং প্রশাসনের প্রতি আস্থাহীনতা, এতগুলো আস্থাহীনতা নিয়ে কিন্তু সুষ্ঠু নির্বাচনটা হয় না। যে কারণে আমরা বলেছিলাম যে নির্বাচন যেমন একটা আইন দরকার, ঠিক তেমনি নির্বাচন সংক্রান্ত গণতান্ত্রিক মানসিকতাটাও দরকার। ওকে, এইখানে একটু থামবো আমরা। জনাব আনিস আলমগীর, এই যে বর্তমানে যে রাজনৈতিক চিন্তাভাবনা যেগুলো কেন্দ্র
ভূত হয়েছে আসলে নির্বাচন কমিশন পুনর্গঠনকে কেন্দ্র করে, যদিও পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দিয়েছেন এবং এটাকে আরও মানে সুস্পষ্ট করেছেন আইনমন্ত্রী যে সময় কম, এই সময়ের মধ্যে সার্চ কমিটির মাধ্যমে। কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আপনি এরকম কোনো তোড়জোড় দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠনের উপরে তাদের মনোযোগ এবং তৎপরতা এবং এটার মধ্যে এক ধরনের কোনো সমঝোতা যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে? আমি খুব তৎপরতা এখন দেখছি। প্রাইম মিনিস্টার বলার আগে তো এরকম ছিল না, এবং এখন বেরিয়ে আসছে যে খুব বেশি দিন নাই ওনাদের, যেটা রতন ভাই বললেন। এবং সার্চ কমিটি যে স্টাইলে গতবার করেছে, সম্ভবত আমি যদি ভুল না করি এর আগের বারও করেছিল, তাই না? 2 বছরে করেছে। সো একই পদ্ধতিতে হয়েছে এটা। তো এটা পদ্ধতিটা যে খুব গরমিল বা এটাতে খুব গোজামিল আছে সেটাতে তো কেউ, সেটা নিয়ে তো কেউ প্রশ্ন করছে না। আইন করা না করাতে সাথে কিছু আসে যায় না। মূল বিষয় হচ্ছে যে আপনি যদি মেরুদণ্ডহীন মেধাহীন লোকদেরকে এই ধরনের এটা কি বলে সাংবিধানিক পোস্টে করেন, পদায়ন করেন, তারা কি রেজাল্ট দেবে সেটা হচ্ছে বিষয়। এবং আমার এখনো মনে আছে যে এই বর্তমান ইলেকশন কমিশনার যখন রাজনৈতিক দল আমাদের সাথে আলোচনা করেছেন, উনি সম্পাদকদের ডেকেছিলেন, তারপরে রাজনৈতিক দলদের সাথে ডেকেছিলেন কিভাবে ইলেকশন করবে। সেই 16ই অক্টোবর উনি বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক বসেছিলেন। বিএনপি নেতাদের সাথে বৈঠকে উনি এমন সব ব্যাপার কথাবার্তা বলেছেন যে আপনার যদি মনে থাকে 2017 সালের এই ঘটনা, উনি প্রথমে বললেন যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, খালেদা জিয়ার সরকারের খুব প্রশংসা করলেন। তারপরে লাগলো গন্ডগোল। 2 দিন পরে যাই ওখানে কাদের সিদ্দিকী গিয়েছিলেন, কাদের সিদ্দিকী যাই তখন ওনাকে বললেন যে যদি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান হয় তো বহুদল শেষ করলো কে, এই বলে সে বেরোই চলে আসলেন। তো এই ধরনের বিতর্কগুলো যারা সৃষ্টি করে, এবং উনি পরবর্তীতে আওয়ামী লীগেরও খুব প্রশংসা করলেন। তারপরে যে মাহবুব সাহেবের কথা বললেন, বঙ্গবন্ধু এবং ইয়ের জন্য, রাসেলের জন্য এমন আবেগী বক্তৃতা দিলেন। তো ওভারঅল আমি বলবো যে মানে এই ধরনের পোস্টগুলোতে বিতর্কিত লোক বা মেরুদণ্ডহীন লোকদেরকে দিলে রেজাল্ট কিন্তু একই রকম হবে। সার্চ কমিটি করে না যাই করুন। এখানে এখনকার যে বাস্তবতা, মানে হ্যাঁ আপনার কথা তো অবশ্যই আছে, যুক্তি আছে। এখনকার যে বাস্তবতা, সার্চ কমিটির মাধ্যমে এই যে গ্রহণযোগ্য মানুষ খুঁজে বের করার যে চেষ্টা, সেটা কতটা মানে সফল হবে বলে মনে হয়? আমার মনে হয় না যে অসফল। এখানে ব্যক্তি নির্বাচনটা হচ্ছে বড় কথা। একটা প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠান বা তার ইমেজ কিভাবে তৈরি হয়, সেটাকে হাওয়ায় ভেসে তো কিছু হয় না, সেটা ব্যক্তিরাই তুলে নেয়। ব্যক্তিদের সে ব্যক্তিত্ব থাকতে হবে যে আমি ইলেকশন কিভাবে কন্ডাক্ট করব, মানে অন্যদের সাথে আমার আচরণ কি হবে, আমার চেয়ারে বসে আমার কি মর্যাদা, কিভাবে আমি কন্ডাক্ট করব। সেই জায়গাগুলোতে যদি আপনি দেখেন বিগত ইলেকশন যতগুলো হয়েছে, ইলেকশন কমিশনাররা কি সেই ধরনের সরকারকে কোনো অভিযোগ করেছিল যে না সরকার থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না, এই পাচ্ছি না, সে পাচ্ছি না? বরং উল্টো মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করছে তোমরা যথাযথভাবে সাংবিধানিক দায়িত্ব তোমরা পালন করছো না। যদি মেরুদণ্ড সম্পূর্ণ মানুষ যায়ও সেখানে, তাহলে কি মনে করেন যে রোগটা ঠিক মতো তারা চিহ্নিত করে সমাধান খুঁজে বের করতে পারবেন? চেষ্টা তো করতে পারে, এখানে তো চেষ্টাই হয়নি। তাদের কাছে তাদের অভিভাবককে, তাদের অভিভাবক এখন হচ্ছে সংবিধান। তারা সংবিধান মেনে তারা কাজ করবেন। সংবিধান যদি মানা হয় তাহলে বিরোধী দল বা সরকারি দল কার এখানে বলার কি আছে? জি জনাব এম এ আজিজ, ব্যক্তি খুব মানে মেরুদণ্ড সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, স্বাধীন চেতা ব্যক্তি খুঁজে বের করলেন এবং কমিশন গঠন করে দিলেন। এখনকার যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে ইলেকশন কমিশন, এরকম একটা কমিশন হলে কি নির্বাচনের উপরে আর কোনো প্রশ্ন থাকবে না? বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির বলেছেন যে এই এখনকার পরিস্থিতি আর আগের পরিস্থিতি এক না। কথা ঠিক। এখন যে পরিস্থিতি, আয়রন ম্যান আইনে বসায় দিলেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। কারণ আমি একটা উদাহরণ দেই, ভারতে এই সাবকন্টিনেন্টে প্রায় সব দেশে আইন আছে। ভারতে প্রেসিডেন্ট প্রধান নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে, এবং তারা যেহেতু স্টেট আছে স্টেটেরও দেয়, এবং কোনো নির্বাচন কমিশনারকে যদি রিমুভ করতে হয় চিফ ইলেকশন কমিশনের পরামর্শে সেটা রিমুভ হয়। কিন্তু ওই যে নির্বাচন চিফ ইলেকশন কমিশনার এবং এদেরকে নির্বাচন করে, এ নিয়ে কোনো বিতর্ক নাই। আর তারা নির্বাচন যে করে, আমাদের দেশের মতো এত ইনফ্রাস্ট্রাকচার, এত কঠোর আইন, এত কিছু নাই। কিন্তু তাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে
যাদের দিয়ে নির্বাচনটা পরিচালনা করা হবে, প্রশাসন পলিটিসাইজ না, প্রশাসন নিরপেক্ষ। তো এখন এটা কিঞ্চিত থাকবেই, কারণ একই এরিয়ার, কিন্তু নির্বাচন তো হয় গেল। আর আমাদের দেশে এখন আপনি দেখেন নির্বাচন কমিশন, কারণ হচ্ছে যে পলিটিশিয়ানরাই, তারাই তো যিনি সরকারে থাকেন তিনিই নিরপেক্ষ নির্বাচন চান না। এটা প্রমাণিত এই জন্যই যে কেউই আইন করে না, সংবিধানই মানে না, কারণ তিনি আবার ক্ষমতায় থাকতে চান। আর বিরোধী দলে যিনি থাকেন তিনি চান, কারণ তিনি সরকারে যেতে চান। এটা হলো মুখ্য। নাইলে 50 বছরে আইন হলো না কেন? আইনটা যদি সব মিলে করা, আমি তো বললাম যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের এত সমালোচনা করে, হ্যাঁ, পলিটিক্যাল পার্টির বিকল্প কেয়ারটেকার হতে পারে না, কিন্তু যতগুলো কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হয়েছে তার ভিতরে 3টে নির্বাচন তো মোটামুটি অনেকটাই বিতর্কমুক্ত। কিন্তু পলিটিক্যাল পার্টির আন্ডারে যত নির্বাচন হয়েছে একটি নির্বাচন বিতর্কমুক্ত হয় নাই। তো সুতরাং এই জন্যই তো আসছে আপনার 111-এর সময় যে হুদা কমিশন যে ড্রাফটটা করে গেল, এই সরকার 2007 সালে এটা ফাইনালও করেছে। কিন্তু এটা দাবি তো বিরোধী দল মানে অপোজিশন থেকেও তো সেইভাবে জোরালোভাবে আলোচনার মধ্যে আনা হয়নি। না, বিরোধী দল যেটা বলতেছে, কথা বলছি, বিএনপি তো ইলেকশন কমিশন নিয়ে কিছু ভাবছেও না, ভাবছে না। এই কারণেই তারাও ধরছে যে এই যে এখন যদি সরকার যদি নিরপেক্ষ না হয়, অর্থাৎ নির্বাচনকালীন সরকার একটা না হয়, তাহলে নির্বাচন কমিশন ফাংশন করতে পারবে না। আবার যদি প্রশাসন যদি নিরপেক্ষভাবে ফাংশন না করে, তাহলে তো নির্বাচন কমিশন যত শক্তিশালী নির্বাচন কমিশন করেন লাভ তো নাই, কিন্তু সে ফাংশন করবে না তো। জি, জনাব রাজিকুজ্জামান রতন, রাজনৈতিক ব্যবস্থায় তো একটা প্রক্রিয়া শুরু করার ব্যাপার আছে, তো সেই প্রক্রিয়াটা তো কোন জায়গা থেকে শুরু হবে সেটাই তো আমরা বুঝতে পারছি না। মানে ধরেন যে ইলেকশন কমিশন পুনর্গঠন হোক, তারপরে প্রশাসনকে আপনার নিরপেক্ষ করা বা যে করা, বা নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি যদি থাকে বা আন্দোলন যদি থাকে, সেটাও দেখার ব্যাপার পরবর্তীকালে। কিন্তু এই যে ইমিডিয়েট যে ডিমান্ডগুলো বা ইমিডিয়েট যে প্রায়োরিটিসগুলো, এগুলোর ব্যাপারে তো সংস্কারের ব্যাপারগুলো কিন্তু কোনো আলোচনাই তো নাই, কোনো আগ্রহ কেন নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে, ইভেন আপনাদের মধ্যেও আছে কিনা এই আলোচনা? ধন্যবাদ। আমরা 2019 সালে মানে 2018 সালের নির্বাচনের পরে ওই নির্বাচনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে আমরা বহু ধরনের কাজ করেছিলাম। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। সেই প্রস্তাবের মধ্যে বলেছিলাম যে যেহেতু সার্চ কমিটি অনেকটা আস্থার জায়গাটা রক্ষা করতে পারেনি, কারণ সার্চ কমিটির মধ্যে দিয়ে যারা নির্বাচিত মানে মনোনীত হলেন, পরবর্তীতে যে রাষ্ট্রপতি যাদেরকে নির্বাচন করলেন, মনোনয়ন দিলেন, তার মধ্যে বলা হলো অমুক হচ্ছে অমুক দলের লোক। তার মানে কোনো না কোনো দলের পছন্দের লোক হতে পারেন, কিন্তু যখন তিনি একটা চেয়ার হোল্ড করবেন তখন যদি এরকম হয়েছে নমিনেশন নেওয়ার ক্ষেত্রে, তো এটা হয়তো অফিশিয়ালি স্বীকৃত নয়, কিন্তু আমাদের দেশটা এত আমরা পরস্পরের সঙ্গে এত দ্রুত কমিউনিকেটেড হয়ে যাই যে আমরা সব খবর পেয়ে যাই, সবাই পেয়ে যায় যে কি হয়েছে। ফলে যে ভাই আনিস ভাই যেটা বললেন যে ওই যে আস্থার সংকটের যে জায়গাটা, ওইটা কি আমি ওভারনাইট দূর করে ফেলতে পারবো না। তাহলে অন্তত কিছু জায়গা আমরা দাঁড়াতে পারি। এক, যে নির্বাচন কমিশন আইন তৈরি করার পদক্ষেপটা নিতে পারি। দুই, আমরা একটা তদারকি সরকার, আমরা বাম জোটের পক্ষ থেকে বলেছিলাম একটা তদারকি সরকার করা হোক। 3 নম্বর হচ্ছে তদারকি সরকার অন্যগুলোর চেয়ে কি ডিফারেন্ট, একটু ডিফারেন্ট হবে, মানে সবার মতামতটাও যেমন থাকবে, সাথে সাথে সেই তদারকি সরকারের একটা, এটা যেমন সাংবিধানিক পোস্ট বলে তারা অনেক সময় স্বয়ংভূ মনে করেন, অথবা যা খুশি তা করবেন, তার কোনো জবাবদিহির মধ্যে থাকবে না। তদারকি সরকার নিজেও একটা জবাবদিহির মধ্যে, হ্যাঁ। এবং তারপরে যেটা নামের ভিন্নতা, তারপরে যেটা হবে আপনারা হেড অফ গভর্নমেন্ট কে থাকবে তখন দুটো বিষয় হতে পারে। একটা হলো যে যদি এরকম হয়, একটা সময় এই সরকার প্রধান বলেছিলেন তিনি একটা টিউটোরিয়াল হেড হিসেবে থাকবেন, হ্যাঁ, কিন্তু তার অন্যান্য ফাংশনগুলো থাকবে না। সেরকম যদি হয়, অন্তত এইটুকু আস্থাটা তৈরি করার জন্য একটা পরীক্ষা মানে লিপ্ত হতে পারি। আমরা পরীক্ষা পাশ করার আগে কাউকে ফেল করিয়ে দিতে চাই না, অন্তত পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকুক যে হ্যাঁ একটা দেখি না একটা, সেটা করে তারপরে নির্বাচনী পদ্ধতি নিয়ে আমাদের একটা কথা ছিল। এখন নির্বাচনের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাও কিন্তু ওই যে ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট তৈরি করে দেয়। যদি হেরে যায় তাহলে কি হবে, তাহলে সেফ এক্সিটটা কারো থাকে না বলে, আর একটা গ্রিড টু ক্যাপচার দ্য পাওয়ার, যে কোনোভাবে ক্ষমতাটাকে আমার গ্র্যাব করতে হবে। এই দুটোকে যদি আমরা একটা ব্যালেন্স করতে পারি, তাহলে আমরা পার্টি মানে যেটি বলি সংখ্যানুপাতিক নির্বাচনের জায়গাটা যদি যেতে পারতাম। এটা কিন্তু গত আমরা 4 বছর ধরে বলে আসছিলাম, সংখ্যানুপাতিক নির্বাচন যদি হতো আর একটা যদি তদারকি সরকার হতো, আমরা টেস্ট করে দেখতে পারতাম যে
সমস্ত কিছুকে মানে কনসিডার করেও একটা আপাত গ্রহণযোগ্য নির্বাচন আমাদের হতে পারে কিনা। কারণ নির্বাচনটা যদি গ্রহণযোগ্য না হয় বাকি কোনো কাজই কিন্তু পরবর্তীতে আর গ্রহণযোগ্য হয় না, এবং সেটা নিয়ে বিতর্ক চলতে থাকে। আমরা কিছু অর্থহীন বিতর্কের মধ্যে পড়ে যাই, যা হয়তো উত্তেজনা তৈরি করে কিন্তু অর্থ তৈরি করে না, যে কারণে আমরা না পারি ডেমোক্রেটিক ভ্যালুজ তৈরি করতে, না পারি ইকোনমিতে ট্রান্সপারেন্সি তৈরি করতে, না পারি আমরা প্রশাসনকে অ্যাকাউন্টেবল করতে, এবং কিংবা না পারি আমরা রাজনৈতিক দলগুলোকেও। এখন দেখুন, বলা আছে যে আমরা জনগণের প্রত্যেকের জবাবদিহিতা চাইব। কোন কোন ক্ষেত্রে? তার কর্মের, তার পেশার এবং তার আয়ের। আচ্ছা, আমাদের সংসদ সদস্যদের আয়ের জবাবদিহিতার জায়গায় আসতে পারলাম না কেন? যে নির্বাচনে যখন আপনি হলফনামা দিয়েছিলেন আর 5 বছর পরে যখন আপনি চলে গেলেন, কি এমন জাদুমন্ত্র আপনার কাছে ছিল যে 5 বছরে আপনার সম্পদ এত বেড়ে গেল? এই জবাবদিহির জায়গাটাও যেতে পারলো না। একজন এরকম বলেছিলেন, যদি কখনো এরা দেখে যে এই ধরনের নির্বাচন করে কিংবা এই ধরনের পদে থেকে অবৈধ টাকা উপার্জনের সুযোগ নাই, তাহলে 90% মানুষই বোধহয় এখান থেকে মুখ ফিরিয়ে নিতেন। তার মানে এমন একটা পদ এবং সংসদ দুটোকেই ব্যবহার করে অবৈধ অর্থ উপার্জনের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যা পুরো নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করেছে। এটাকেও আমরা একটা যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারতাম তাহলে হয়তোবা সময় কমের অজুহাত আজকে আসতো না। যেগুলো এগুলো সবই আসার কথা বা এগুলো একটা চাওয়া। জনাব আনিস আলমগীর, এখন যে রাজনৈতিক নেতৃত্ব যে প্রতিদিনই যে কথাগুলো বলছেন, এগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? যেমন বিএনপি যে নির্বাচন কমিশন নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ, পুনর্গঠন নিয়ে তেমন কোনো আগ্রহ তারা দেখাচ্ছে না। তারা সিরিজ অফ বৈঠক করছে দলকে পুনর্গঠন করা, এবং তাদের লক্ষ্য হচ্ছে যে একটা অভ্যুত্থানের কথা উনি বলছেন, যে গণ অভ্যুত্থান সময় চলে এসেছে এবং সরকারকে সেভাবে করা। আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে এটা একটা অলীক কল্পনা তাদেরকে। আসলে দলগুলোর স্ট্র্যাটেজি মানে সামনের নির্বাচন অথবা নির্বাচন কমিশন কেন্দ্র করে কি দেখছেন আপনি? এটা বাকওয়াজ হচ্ছে। এটা যে বড় সিরিয়াস কিছু হচ্ছে আমি সেটা মনে করি না। এটা যে কোনো একটা পয়েন্টে যে তারা খুব সিরিয়াস, বিশেষ করে এখন যদি তারা সিরিয়াসনেস দেখায় তাহলে একটা পয়েন্টে যেতে পারে, যে সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার কি হবে, তার রূপরেখা কি হবে। এখন যেটা বলছিল আপনার মনে আছে নিশ্চয়ই 2014, এই যে ভাইজা তখন বললেন 2014 সালে এটার কোনো সম্ভাবনা, এই টাইপের কিছু চিন্তা করার কি কোনো আগ্রহ, ইচ্ছা বা তাদের কথাবার্তা নাই, কিন্তু তাদের এটাতেই যাওয়া উচিত। কারণ ইলেকশন তো হবেই, সেটা সংবিধানের বাইরে তো হতে পারে না। এবং সংবিধান অভিভাবক বলছি, সে অভিভাবকের ভিত্তিতে ইলেকশন কমিশনও কাজ করবে, ইলেকশন কমিশনও তৈরি হবে। যত কথাই বলি এই সার্চ কমিটি দিয়েই হবে এবং ওনারাও নাম দেবেন। সো আলটিমেটলি সবাই ইলেকশনের দিকে যাবে। এখন বলতেছে যে আমরা যদি কেয়ারটেকার গভর্নমেন্ট না হয় আমরা যাব না। আমি জানি না সেটা কতটুকু তারা নিজেরাও তাদের স্ট্যান্ড করতে পারেন। আর সরকারও বা একেবারেই দলীয় একটা সরকার দিয়ে ইলেকশন করবেন আমি ঠিক এটা বিশ্বাস করি না। কারণ 2014 সালে ইলেকশনে শেখ হাসিনা নিজেই অফার করেছিলেন যে আমি হেড থাকছি, কিন্তু তোমরাও নিজেরাও দিতে পারো, কিন্তু আনফরচুনেটলি বিএনপি সেটা তখন প্রত্যাখ্যান করেছেন। এরপরে 18 সাথে ইলেকশনে এসে হজবরল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এখন এত বড় কথা একজন এক এক কথা বলছে যে, কিন্তু এটাও স্বীকার করতে হবে যে আমরা একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করেছিলাম, এবং কিন্তু সরকারও এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যা হয়েছে সামনে আমরা কিভাবে ভালো হতে পারে, রাজনৈতিক দলগুলো যদি পরস্পরের বৈঠক না করে, কথাবার্তা না বলেন, এক দল তো আর একা ইলেকশন করতে পারে না। আওয়ামী লীগ ইচ্ছে করলো যে তোমরা না আসলে আমরা ইলেকশন করে ফেলবো, পারে, কিন্তু সেটা তো আবার একই পদ্ধতিতে গেল। তো আমার মনে হয় যে দুই পক্ষেরই এখানে মানে সমঝোতার দরকার আছে। একেবারে আমরা কিছুই না বা আমরা এই যে গণ অভ্যুত্থান করে ফেলবো, এগুলো হাস্যকর। গণ অভ্যুত্থান আপনারা কি করতে পারবেন সেটা আমরা গত 10 বছর ধরে দেখেছি, সাধারণ মানুষও দেখেছে। জি জনাব এম এ আজিজ, কতটা স্ট্যান্ড করতে পারবে বিএনপি? আমি একটু জাস্ট রতন ভাইয়ের কথার প্রেক্ষিতে একটা কথা বলি, যে রতন ভাই যে কথাগুলি বললেন, জি এরশাদ বিরোধী আন্দোলনের শেষে 3 জোটের একটা রূপরেখা তারা স্বাক্ষর করেছিলেন, সেখানে রতন ভাইদের দলও কিন্তু ছিল। একটি রাজনৈতিক দল সেই কথা রাখে নাই, লিখিত অঙ্গীকার রাখে নাই। সুতরাং আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা মুখে যাই বলুক, আমরা যতই আলোচনা করি, তাদের সুবিধা মতো না হলে কেউ অঙ্গীকার রাখবে না। সুতরাং আপনার অর্থাৎ লিখিত অঙ্গীকারও রাখে না, মুখের অঙ্গীকার কি রাখবে? আমরা তো জনগণ অবশ্যই, আপনি একটা কথা বলেছিলেন যেটা ঠিক, এই দেশের অনেক মানুষ আছে যারা বলে যে আমরা বৃহৎ 2 দলের কাছে জিম্মি হয়ে গেছি, মুক্তি চাই, মুক্তির পথ পায় না।
এমন জায়গায় চলে গেছে, মুক্তির পথবা। আবার দুই দল তাদের সুবিধা মতো যা বলবে করবে সেটাই করবে। সুতরাং এখানে তো জনগণ দেশ এগুলো তো প্রধান হিসেবে আসছে না ইস্যুটা। আর আপনি এখন যে পরিস্থিতি, এখানে তো সরকারি দল কোনো ছাড় দিবে, কতটুকু দিবে না দিবে, বিরোধী দল কতটুকু চাপ দিতে পারবে তার উপরে নির্ভর করবে। কিন্তু সরকারি দলের বর্তমান যে আচরণ, অর্থাৎ আগে এই আওয়ামী লীগ গণতন্ত্রের জন্যই কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ, হ্যাঁ, সেখানে তো এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ সেই চেতনার মধ্যে নাই। এখন আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের কর্মী নির্ভর দল, কর্মীর উপরে নাই। আওয়ামী লীগ এখন আমলা নির্ভর, আইন শৃঙ্খলা বাহিনী নির্ভর হয়ে গেছে। বিরোধী দল রতন ভাইরে আন্দোলন করতে হলে প্রতিপক্ষ হিসেবে আমলাদেরকে, আইন শৃঙ্খলা বাহিনীকে দেখবে, রাজনৈতিক দলকে দেখবে না। সুতরাং এই সরকারকে যদি আন্দোলন করে মাঝে মধ্যে নামে তো না, গণ অভ্যুত্থান, হ্যাঁ, ধাক্কা বাড়ি খেলে পালায়, কিছু করার নাই তো, আগের মতো তো নাই। আগে ছোটবেলায় আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, পুলিশ অনেক সময় মৃদু লাঠি চার্জ করতো, তখন স্লোগান দিতাম, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 400 মারো। তখন পুলিশটা হেসে দিত, মনে ভাইয়ের মতো এসে হতো, আর লজ্জায় মারতো না। এখন তো তা না, আপনি বিরোধী দল বাড়লেই গুলি, পায়ের গুলি, ঠ্যাঙে গুলি, হাঁটুতে গুলি। সুতরাং আগের কালচার তো নাই। সুতরাং বিএনপি, আমি বলবো এখন যে সরকারের যে চরিত্র এবং সরকারের যে টুলসগুলি, তাতে করে বিএনপি বলেন আর বিরোধী দল বলেন, এরা কিন্তু উপযুক্ত সংগঠন নয় আমার কাছে মনে হয়। সুতরাং গণ অভ্যুত্থান করতে হলেও আমার কাছে মনে হচ্ছে গণ অভ্যুত্থান হলে জনগণের তো ইস্যু প্রধান হিসেবে আসতে হবে। সেই ইস্যুগুলোও তো সামনে আসে নাই। জনগণ কেন নামবে, কেন তার দায়ে পড়ছে, সেই 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 সিচুয়েশনটা তো তৈরি করতে হবে। এখন ধরেন অনেকগুলো কারণ আছে। আজকেও আমি পত্রিকায় দেখলাম যে 35 লাখ লোক আসামির মধ্যে আছে বিএনপির। তো আপনি এখন কেসগুলো আবার সচল হয়েছে, সামনে ইলেকশন, কেসগুলো আবার সচল হয়েছে। এখন ধরেন এগুলো সব জেলখানায় ঢুকাই দিবে, আন্দোলনটা কি হবে? সুতরাং এই জন্যই বলছি যে পরিস্থিতি বিবেচনা করে তো আন্দোলনের কথা ভাবতে হবে। জনাব রাজিকুজ্জামান রতন, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তো তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরনের কৌশল, কর্মসূচি, চিন্তা ভাবনা এগুলো তো করছে, আপনারাও করছেন। একটা প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি সে আলোচনা ঘুরে ফিরে আসে, তারাও গণ অভ্যুত্থানের কথা বলেছে। দুজন আলোচক বললেন যে না, গণ অভ্যুত্থান ঘটনার মতো যে সামর্থ্য বা যে বাস্তবতা, যে পরিস্থিতি, সেটা তাদের অনুকূলে নেই। আপনি কি মনে করেন এরকম একটা সরকারের নিরপেক্ষ, নির্বাচনকারী নিরপেক্ষ সরকার দিয়ে দিবে, বা কি চিন্তা তাদের, সেটা আদায় করে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি বা তাদেরকে দাবি আদায়ের জন্য বাধ্য করা, সেরকম অবস্থার কোনো কর্মসূচি বা কোনো চিন্তা ভাবনা বা কোনো শক্তি আপনি দেখেন কিনা? ধরুন, বিএনপি কি বিবেচনায় গণঅভ্যুত্থানের কথা বলেছে, এটা বিএনপির বিবেচনা। কিন্তু আমরা যারা বামপন্থী রাজনৈতিক দলগুলো কিংবা আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা বর্তমান পরিস্থিতিটা দেখছি, জনগণ কোনোভাবেই স্বস্তিতে নাই এবং কোনোভাবেই জনগণ এটা মনে করছে না এখন যে বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতায় থেকে একটা সুষ্ঠু নির্বাচন দেবে, দিতে পারবে। এটা কিন্তু বলি নাই, আমরা বলতে দেবে, তারা সুষ্ঠু নির্বাচন দেবে। হ্যাঁ, আমরা মানে কিভাবে রিয়ালাইজ হতে? 2 নম্বর হলো, জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ মাঝে মাঝে যখন ঘটে, সেখান থেকে একটা সিমটম বোঝা যায় যে মানুষ, যেমন ধরুন ছোট ছোট ঘটনা যেগুলো ঠিক রাজনীতি সম্পৃক্ত নয় কিন্তু মানুষ নেমে যায়। যেমন আমরা একসময় দেখেছিলাম নিরাপদ সড়ক আন্দোলন, এটা রাজনৈতিক নয় কিন্তু মানুষ নেমেছিল। এমনি করে মানুষ যখন বিক্ষোভ প্রকাশের একটা ছোট্ট ছিদ্র পায়, যেমন বেলুনের একটা ছোট্ট ছিদ্র দিয়ে পুরো বাতাস বেরিয়ে যেতে পারে, তো এইটাকে বিবেচনা করে আমরা দেখছি সরকার বিরোধী মনোভাবটা অনেক তীব্র। এখন সেই মনোভাবটা কোন দিকে যাবে? এটা কি গণতান্ত্রিক চেতনা নিয়ে একটা লড়াই সংগ্রামের মধ্যে যাবে? আমরা সেটাই বলেছিলাম যে নির্বাচন হচ্ছে একটা যাচাই বাছাই পদ্ধতি। এই পদ্ধতিটা অকার্যকর হলে আর কি পদ্ধতি থাকে? তখন ওভারথ্রো দ্য এক্সিস্টিং পাওয়ার, এটা যদি হয় সেটা কিভাবে হবে? এটা কি 90-এর মতো হবে নাকি 2023-এর মতো করে হবে, সেটা ভিন্ন বিষয়। নির্বাচন যেমন 2014 সালে বলেছিল আমরা নিয়ম রক্ষণ নির্বাচন করছি, 2018 সালে বলা হয়েছিল আমাদের উপর আস্থা রাখুন, একটা সুষ্ঠু নির্বাচন দেব। তো 2014 সালে নিয়ম রক্ষণ নির্বাচনের নিয়ম রক্ষা হয় নাই, 2018 সালে আস্থা রক্ষা হয়নি, বরং আস্থা খুন হয়ে গেছে। ফলে এখন 2023-এ কি নির্বাচন হবে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। পাশাপাশি এটাও দেখতে হবে, একটা গণতান্ত্রিক ধারা, গণতান্ত্রিক সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, তাহলে ক্ষমতাসীন দল যে মনোভাব নিয়ে দেশ পরিচালনা করছে অথবা যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, এটা এখন ক্ষমতাসীন দল নিজেও বিশ্বাস করে হয়তো যে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। একদম স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে আমরা যদি দেখি যে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে।
যেটা হলো বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার সবচেয়ে নিচের ধাপ এবং সবচেয়ে জনসম্পৃক্ত ধাপ, যেখানে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়, সেখানেও মার্কা পেলে নিবিড় প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছে। তার মানে বিষয়টা হয়ে যাচ্ছে মার্কা নির্ভর, পেশি শক্তি নির্ভর, প্রশাসন নির্ভর এবং তার সঙ্গে টাকা পয়সা নির্ভর। এইভাবে হলে হয়তো আমরা উন্নয়নের অনেক মানে সাফাই গাইতে পারবো, কিন্তু গণতান্ত্রিক চেতনার একটা অধঃপতন। আপনি মনে করছেন যে ওনারা যেরকম ডিসএগ্রি করেন, মানে গণ অভ্যুত্থান বা এইভাবে দাবি আদায়ের বিষয়টা দিবাস্বপ্ন মনে করছেন না, কোনো না কোনো ভাবে? দেখুন, আমাদের যে গণ অভ্যুত্থানের ৩টা দৃষ্টান্ত যদি বলি, ৬৯-এর গণ অভ্যুত্থানের আগে কি কেউ ভেবেছিল যে ওভারথ্রোন হয়ে যাবে আইয়ুব খান? যদি ২৪শে জানুয়ারির ওই ঘটনার আগে খুব বেশি এটা বোঝা যায়নি। ৯০ সালে যখন ব্যঙ্গ করে এরশাদ বলছিলেন আমাদেরকে যে ক্ষমতা কোথায় ছাড়বো, 0 পয়েন্টের উপরে, তার 4 দিন পরে কিন্তু ঘটনা ঘটে গেল। ডাক্তার মিলনের হত্যাকে কেন্দ্র করে কি ধরনের একটা আউটবাস্ট হলো। ফলে গণ অভ্যুত্থান বলে কয়া হয় না। ভেতরের ধুমায়িত অসন্তোষ কখনো কখনো বের হওয়ার সুযোগ পেলে এটা কিন্তু তখন যে কোনো একটা ইস্যু নিয়েই তারা, কিংবা ২০০৭-এর ওই সরকারের বিরুদ্ধে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে কি ধরনের ঘটনা ঘটে গেল। ফলে ভেতরের অসন্তোষটা হচ্ছে গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থানের জন্য। আমি গণ অভ্যুত্থানের কোনো সম্ভাবনা দেখি না, কারণ যে স্টাইলিশ সোসাইটি চলছে, বিশেষ করে উনি একটা জিনিস উল্লেখ করেছেন যে আমাদের স্থানীয় পর্যায়ে যে ইলেকশনগুলো যে পদ্ধতিতে হচ্ছে, আমি আজকেও এটা নিয়ে একটা কলাম লিখেছি যে স্থানীয় নির্বাচনে যে দলীয় প্রতীক দেওয়াতে সন্ত্রাস এবং দুর্নীতি একটা গ্রাম পর্যায়ে চলে গেছে। তো যখন সোসাইটি চেঞ্জ হয়ে গেছে, সেই সোসাইটি আমরা চিনছি না। সে আমরা ৯০ চিন্তা করছি, ৬৯-এর পরিস্থিতি চিন্তা করছি, সে পরিস্থিতি আর এখন নাই। এখন আমি কি কারণে রক্ত দিতে যাব, যে গণ অভ্যুত্থানে যাবে সে কোন কারণে রক্ত দিতে যাব? আপনাকে ক্ষমতায় বসানোর জন্য, আপনার ছেলেকে ক্ষমতায় বসানোর জন্য? আমার কি লাভ, সেটা চিন্তা করছে এখন সেই চিন্তায় লোকজন এগোচ্ছে। এখন গ্রামে গঞ্জে যে সন্ত্রাস হচ্ছে, যে ইলেকশন প্যাটার্ন যে চেঞ্জ হয়ে গেছে, যে বিনা প্রতিদ্বন্দ্বীদের যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে যাচ্ছে, এগুলো কেন হচ্ছে? কারণ সোসাইটিতে এত বিভক্তি এসেছে, সোসাইটিতে এত রাজনীতি, হ্যাঁ, এবং রাজনৈতিক সম্প্রীতি এত দূরে চলে গেছে, ওই ইলেকশনে সেই আবহাওয়াই নাই। সবাই জেনে যায় ইলেকশনে কে জিতবে, ইলেকশন কারা জিতবে, ইলেকশন কারা করবে। এখন ইলেকশন একটা সংঘবদ্ধ চক্রের হাতে, ইলেকশন জনগণের হাতে নাই। জনগণ কিন্তু ইলেকশনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যায় না। ওনারা যতই বলুক যে ভোট দিতে, জনগণ ভোট দিতে পারে না, ভোট দিতে না, মনে করেন ভোট দিতে আগ্রহী হয় না। আমি সবকটা ইলেকশনে তো গেলাম, কেন্দ্রে গিয়ে দেখেছি যে আপনার লোক ভোট দিতে গেছে, বিএনপিকে ঠিক আছে ভোট দিতে দেয় নাই, সেটা একটা বিরাট অভিযোগ। ভোট দিতে তো যায় নাই, তারা ভোট কেন্দ্রেই তো যায় নাই, ভোট কেন্দ্রে যায় নাই। তার মানে হচ্ছে যে তাদের অভিযোগ হচ্ছে ১৪৪ ধারা বা ৫৪ ধারা এরকম জারি করে রাখছে, আমরা যেতে পারি নাই। তার মানে কি এগারনেস তাদের নাই, যে কোনো কারণে হোক তারা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আগ্রহী না ওইভাবে। এবং সোসাইটিতে রাজনৈতিক সমাজ যেভাবে বিভক্ত হয়েছে, সমাজের আগে যে মুরব্বী শ্রেণী ছিল, সমাজে যে একটা গণ্যমান্য ব্যক্তিরা ইলেকশনে আসতো, তারা ইলেকশন ক্যাম্পেইন করতো, তাদের হাতে এখন নেতৃত্ব নাই। নেতৃত্ব চলে গেছে এখন চোর বাটপারদের হাতে। সমাজে অধিপতি হচ্ছে তারা, সমাজ অধিপতি হচ্ছে তারা, এবং এদের কাছ থেকে আপনার সাধারণ লোকের চারিত্রিক সার্টিফিকেট নিতে হচ্ছে। তো সবগুলো নষ্ট হয়ে গেছে। সুতরাং আপনি যদি কেন্দ্রে বসে শুধু কেন্দ্রকে চিন্তা করবেন তা না, তৃণমূল পর্যায়ে চিন্তা করতে হবে, যেখানে ভোট হয় সেই জায়গাও ধ্বংস হয়ে গেছে। উত্তরণ দেখেন, উত্তরণ আমি বলবো যে দেখেন, ইলেকশনে আমার মনে হয় এটাই শেষ অবস্থায় চলে আসছি। কারণ একটি সেন্টারে আপনি জানেন, সিনিয়র সাংবাদিক, যে সবগুলো প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে, যিনি নির্বাচিত হয়েছেন তারাও জামানত বাজেয়াপ্ত, অথচ তিনি নির্বাচিত হয়েছেন, ওই জায়গায় চলে গেছে। এই সামনের পার্লামেন্ট নির্বাচনে যদি বিরোধী দল ইলেকশনে না যায়, তাহলে এই দেশে কিন্তু গণতন্ত্র শেষ প্যারাগা লুচিত হবে। এখন আমি বলবো আওয়ামী লীগের এই সরকারের দায়িত্ব, তারা গণতন্ত্রের জন্য, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে ফাইট করে আলটিমেটলি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এদেশের গণতন্ত্র যদি রক্ষা করতে চায়, একটা স্পেস দিতে হবে, একটা জায়গায় আসতে হবে। গণতন্ত্রকে, ইলেকশনটাকে, তার প্রথম শর্ত হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন। এবং এইটাই আমি বলছি যে আরেকটা কারণ যেটা হয়তো বলে না, একটু আসছে, যে ধরেন নির্বাচনে ধরেন কথার কথা বিরোধী দল যদি জেতে, তাহলে সরকারি দলের নেতাকর্মীর কি হাল হবে?
এটাও কিন্তু চিন্তায় না, এখন তো এটাতে বাস্তবতা। এটা। আপনার তো নির্বাচন সুতরাং- কমিশন বলেন বা যে কোনো ব্যবস্থা বলেন, সেই ব্যবস্থা আপনার জয় গ্যারান্টিড না হওয়া পর্যন্ত তো আপনি কোন সিস্টেমের মধ্যে আসছেন না। এই জন্যই বলছি এবং যে- প্রতিপক্ষের মধ্যে যে ফিয়ার অফ মানে এটা না ডিফিট, না, এটা তো কাজ এই করছে। জন্যই তো বলছি যে ইলেকশন রাজনীতিবিদদের তো কথা রাখে না। 3 জোটের রূপরেখায় যে স্বাক্ষর করেছে সেখানে সব সমাধান আছে, সেটা শুরু করুক না কেন? ওইটাই উত্তরণের উপায়। ওইটাই উত্তরণের 3 জোটের উপায়। রূপরেখা। 3 জোটের রূপরেখা, ওইটাই সব রাজনৈতিক দল তারা স্বাক্ষর করেছে দলিলে, সেটা মানুক সব সমস্যা জনব্রত সমাধান হবে। just এটাই এক উত্তরণের মিনিটে। জায়গা। সেটা আমরা এটা সবাই বুঝতে পারছি, বিশেষ করে আনিস ভাই যেটা বললেন, নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে ধ্বংস হয়েছে। তাহলে এই ধ্বংসের মধ্যে একটা দেশ কতক্ষণ চলবে, এর একটা উত্তরণ তো লাগবে। মানুষের মধ্যে কিন্তু একটা পিকিং আছে, একটা কষ্ট আছে যে এই দেশ তো আমরা চাই নাই। ফলে এই যে চাই নাই এই কথাটা যখন ভাবছে, আমরা এটার মধ্যে সম্ভাবনা দেখি। তার মানে মানুষ পথ খুঁজবে এবং মানুষ পথ বের করে নেবে। অনেক দেশ আছে, যেমন মিশরে 41 বছর মোবারক ছিল। কিন্তু আনিস আলমগীর যেটা বলেন যে মানুষ তো একটু উদাসীন হয়ে গেছে নানা ধরনের এই বাস্তবতা দেখে শুনে, এখন আর তাদের সেই তার ডিজিলিউশন, তাদের আগ্রহ নাই অনেক বিষয়ে। শাসক গোষ্ঠীতে এটা চেয়েছিল যে মানুষকে নিস্পৃহ করে দেওয়া, কিন্তু নিস্পৃহ করে দেওয়ার ফলাফল যে আরো ভয়ঙ্কর হয় এটাও তো বুঝবে এক সময়। ফলে মানুষ কিন্তু যেটা বলছেন অনেক সময় বুঝতেও তার একটু সময় লাগে, কিন্তু সে আবার ঘুরে দাঁড়ায়। এই নিস্পৃহতা আমাদের বাংলাদেশের চরিত্রের সঙ্গে খাপ খায় না। মানুষ ঘুরে দাঁড়াবেই, এবং সেই ঘুরে দাঁড়াবে, অনেক বিষয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং অনেক বিষয়ে ঘুরে দাঁড়াবে, এবং সেটাই বাংলাদেশের আপনার সম্ভাবনা। মত কিছু পরিবর্তন হলো কিনা? সেই জায়গায় নেতৃত্ব লাগবে সেটা। এবং আজিজ ভাই যেটা এর আগে অনেকবার বলছেন, যেটা এই রাজনৈতিক দলদের দিয়ে হবে না। গণঅভ্যুত্থান বলেন, যা বলেন, আপনারা যে স্বপ্ন দেখেন, নতুন রাজনৈতিক দলের আবাহন কিভাবে হবে সেটা 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 সেটাও সময় বলে দিন। সময় বঙ্গবন্ধু কিভাবে জেগেছিলেন, সেরকম একজন জাগবে, সেরকম একজন নেতৃত্ব আসতে হবে। নতুবা যে স্টাইলে চলছে সেই স্টাইলে চলবে, এবং এই স্টাইলে যে যারা বঞ্চিত তাদের দুঃখ লাগছে, কিন্তু অন্য পক্ষ তো দুঃখ লাগছে না। তারা তো চলে যাচ্ছে, তারা তো ভালোই কাটাচ্ছে। এখন আপনি পাচ্ছেন না বোধহয় আপনার গায়ে জ্বলতেছে। এখন আপনি পাওয়ার মতো কি রেখেছেন, আপনি অতীতে কি রেখেছেন এবং ভবিষ্যতে কি নির্দেশনা আছে, আপনার লক্ষ্য কি, সেগুলো তো আমি ক্লিয়ার না। আপনার জন্য আমি কেন দিয়ে দেবো? গণতন্ত্র, আপনি আসছেন যে দেশে গণতন্ত্রের নহর বয়ে যাবে, সেটা তো আমি অতীতও দেখি নাই, বর্তমানেও দেখছি না। আপনি বিরোধী দল, আপনি যে আন্দোলন করছেন, জনগণের কোন ইস্যুটা নিয়ে আপনি আন্দোলন করেছেন? আপনি গত 10টা বছর ছেলের মামলা, মায়ের মামলা, এগুলো নিয়ে আছেন। স্পেসিফিক দল নিয়ে বলছেন, জেনারেলি আমরা আলোচনা না, করছি। যারা ক্ষমতার সবচেয়ে কাছাকাছি তাদেরকে নিয়ে তো আমরা কথা বলবো, বা ওনাদের বাম দলদের নিয়ে বললো, বামদের কোনো অস্তিত্ব আছে? আমরা একটু জিজ্ঞেস করি ছোট করে যে আপনারা কি অস্তিত্ব অফার আছে? করেন, আপনি কি অফার করেন? অস্তিত্ব দুটা জায়গায়, একটা হলো যে চেতনায়, যেমন উনি যে হাহাকারের কথা বললেন, এই হাহাকারের মধ্যেই আছে যে এখানে একটা পরিবর্তন দরকার। আমরা তো মানে যদি বলি না, পচনের মধ্যে থেকে তো সার তৈরি হয়, একটা জিনিস শুধু পচে না তো, সে তো সারও তৈরি করে। সমাজটা যখন পচছে তখন কিন্তু নতুন একটা প্রাণ শক্তিও তৈরি করছে। এই পচন তো আমি দেখতে চাই না। উনি কি স্যাটিসফাইড? এই সমাজ যেভাবে চলছে তাতে তিনি স্যাটিসফাইড? তা না, তার ভেতরে একটা যন্ত্রণা আছে। আমরা বামপন্থীরা মনে করি এই যন্ত্রণাটাকে একদিন প্রকাশের ভাষা দিতে হবে। সেটা এই মুহূর্তে আমরা পারিনি বলে হয়তো আমাদেরকে অনেকে দৃশ্যমান হচ্ছে না, কিন্তু এমন কোনো জিনিস কি আছে, সেটাই রামপাল রক্ষা করা থেকে শুরু করে ওই পেঁয়াজের দাম পর্যন্ত প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের কাছে তো যাচ্ছি যে এই সমস্যা তোমার, মানুষ তুমি কি ঘুরে দাঁড়াবে না? জি, ভালো কথা বলেছেন। এই সমস্যা তো ওনারা তুলে ধরেন। সেটা অ্যাপ্রিশিয়েট করতেই হয়, কিন্তু যে নেতৃত্ব দ্বারা রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ করবে, সেটা বামদেরও নাই, বিএনপিরও নাই। সো তাদের নতুন করে ভাবতে হবে, রাজনীতিকে নতুন করে সাজাতে হবে। আছে সেই সামর্থ্য। দেখেন, আমি কিন্তু আবার এই ক্ষেত্রে আমি পুরোপুরি একমত না। কারণ আমরা তো 68 থেকে মুভমেন্টে ছিলাম। আমি সেই আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছি। আসলে আন্দোলন করেছে ছাত্ররা, এটা মানতে হবে। ছাত্ররা আন্দোলন করেছে, তার উপরে আওয়ামী লীগ এসে ভর করছে। এখনো কি ছাত্রদের উপরই ভর করতে হবে? ছাত্র যে রাজনীতি, সব দলের ছাত্র রাজনীতি, আনিস আলমগীর যেটা বলছেন যে ছাত্ররাও তো এখন তাদের নিজের হয়তো তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, কিন্তু আপনাকে ক্ষমতায় নেওয়ার আন্দোলন তো ওনার সাথে আমি দ্বিমত করি না। নানাভাবে সেটা ছাত্রদের মাধ্যমেই তারা নানাভাবে ছাত্র রাজনীতিটাকে ধ্বংস করে দিচ্ছে, সব দল ধ্বংস করে দিয়েছে। আমি বলবো ধ্বংস করে দিয়েছে। এখন সবচাইতে আমরা ইলিউশনে ভুগি যে কি আওয়ামী লীগের কাছে গণতন্ত্র চাই। হ্যাঁ, আওয়ামী লীগের গণতন্ত্র ছিল, এখন নাই। বিএনপির কাছে চাই, এখন নাই। আপনি একটি দল দেখান না যে দলের ভিতরে গণতন্ত্র আছে।
অথচ তারা সবাই গণতন্ত্রের কথা বলতেছে এবং আমরা তা বিশ্বাস করি, আমরা তা কেউ কেউ আস্থাও রাখি। যার পার্টির ভিতরে গণতন্ত্র নাই সে জাতিকে গণতন্ত্র কিভাবে উপহার দেবে, এটি আমরা কেন রিয়েলাইজ করি না? আজকে আর সময় নেই, আগে দিতে পারছি না, এখানেই শেষ করছি। জনাব রাজুকে জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আনিস আলমগীর ধন্যবাদ, এবং জনাব ইমরান আজিজ। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নেবেন। আর কোভিড পরিস্থিতি স্বস্তিদায়ক, অনেক নিম্নগামী, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের সচেতনতার যে সুরক্ষার যে বিধিগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বিচ্যুত হব, আমরা সেগুলো ভুলে যাব। প্রতিনিয়ত আমাদের জীবনাচরণে, পরিবারের বাইরে, কর্মক্ষেত্রে সবখানে আমরা নিয়মগুলো মেনে চলবো, নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।